অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে মন্ত্রণালয় বণ্টন। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সামলাবেন ২৭ মন্ত্রণালয়। দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণই প্রধান চ্যালেঞ্জ, বললেন বন ও পরিবেশ উপদেষ্টা। এখনই বলা সম্ভব নয় সরকারের মেয়াদ। আজ রংপুর যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। সাক্ষাৎ করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদের পরিবারের সাথে। এবং অন্তর্বর্তী সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। সার্বিক সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের। স্বাগত এশিয়া নিউজে, সাথে আছে মিশিকা জাহান মিলা। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের মধ্যে দফতর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গতকাল দুপুরে 12:30টার দিকে প্রধান উপদেষ্টা সহ 14 জনের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ে ভাগ করে দেওয়া হয়। এতে প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস তার নিজের কাছে 27টি মন্ত্রণালয় রেখেছেন। এছাড়া উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ পেয়েছেন অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়। এছাড়া ডক্টর আসিফ নজরুল পেয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। আদিলুর রহমান খান পেয়েছেন শিল্প মন্ত্রণালয়। হাসান আরিফ পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। তৌহিদ হোসেন পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। সৈয়দা রেজওয়ানা হাসান পেয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। মিজু শারমিন এস মুর্শিদ পেয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়। ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এফ শাকওয়ান হোসেন পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ডক্টর আফম খলিদ পেয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ফরিদা আক্তার পেয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। নূরজাহান বেগম পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। নাহিদ ইসলাম পেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান চ্যালেঞ্জ বলে জানালেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। গতকাল বিকেলে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় আরেক ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, 2-1 দিনের মধ্যেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। সাব্বির রহমানের ক্যামেরায় মোহাম্মদ শফিকুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণের পর উপদেষ্টাদের নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উপদেষ্টাদের মধ্যে দপ্তর বণ্টন সহ দেশ গঠনের জন্য সমসাময়িক বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, দ্রুতই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। আইন শৃঙ্খলা পরিস্থিতিতে যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেটা নিয়ে আলাপ আলোচনা চলছে। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হতে পারে এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এখনই মেয়াদ করে অস্থির হওয়ার কিছু নাই। আমরা সকলেই গণতান্ত্রিক দেশে একটা যাতে যাত্রা শুরু করতে পারি, যেটার প্রস্তুতির জন্যই তো এই অন্তর্বর্তীকালীন সরকার। সেই প্রস্তুতিটা নেওয়ার জন্য যতদিন সময় দরকার শুধুমাত্র সেটুকুই সময়ই আমরা। এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা জানান, নতুন সরকারকে সব ধরনের সহযোগিতা করবে সাধারণ শিক্ষার্থীরা। শিগগিরই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে বলেও জানান তিনি। প্রক্রিয়া নিয়ে আমাদের মধ্যে আলোচনা হচ্ছে, কিন্তু আমাদের প্রাথমিকভাবে একটা সিদ্ধান্ত আগেও ছিল যে সহকারী উপদেষ্টা বা এইরকমভাবে কোনো একটা পদায়ন করে যে ছাত্রদের ওই মন্ত্রণালয়ে একটা হচ্ছে তদারকির সুযোগ থাকা, বক্তব্যে রাখার সুযোগ থাকা, সেই ব্যবস্থাটি থাকবে। বাংলাদেশের সিস্টেম ভেঙে পড়েছে অনেকখানি, সেটাকে গড়ে তোলা সম্ভব যদি প্রশাসনের সাথে নাগরিক বা সিভিলিয়ান যারা ছাত্র নাগরিক তারা যাতে সমান্তরালে যদি একসাথে কাজ করে, সেটা আইন শৃঙ্খলা থেকে শুরু করে সর্বক্ষেত্রে, তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের যে চ্যালেঞ্জগুলো বা যে সমস্যাগুলো আমরা দেখছি সেগুলো মোকাবেলা করে উতরে ওঠা সম্ভব। আগামী রোববার থেকে দায়িত্বপ্রাপ্ত দপ্তরে কাজ শুরু করবেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়ে গেছে, এবার হবে দেশ গঠন, এমনটাই জানালেন উপদেষ্টাগণ। তবে আহ্বান জানিয়েছেন আপামর জনসাধারণকে তাদের সঙ্গে থাকার এবং সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর এবং সমৃদ্ধির দেশ গড়তে এগিয়ে আসার। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের স্মরণে তিনি কিছু সময় দাঁড়িয়ে নীরবতা পালন করেন। এ সময় তার সঙ্গে অন্য উপদেষ্টারাও উপস্থিত ছিলেন। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। বিস্তারিত রাকিব মানিকের রিপোর্টে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণের পরদিনেই সকল উপদেষ্টাদের নিয়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল ৯টা ৫৩ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান উপদেষ্টা ও কিছু সময় দাঁড়িয়ে নীরবতা পালন করেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অফ অনার দেয়, সেই সঙ্গে বেজে ওঠে বিউগলের করুণ সুর। প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদনের পর অন্য উপদেষ্টারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এরপর সকল উপদেষ্টাদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারেও শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের স্বজনদের সমবেদনা জানাতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি আবু সাঈদের কবর জিয়ারত করবেন। পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি মাঝারুল ইসলাম মিলনকে সাথে নিয়ে বাদশাহ ওসমানের রিপোর্টে জানাচ্ছেন শেখ ফাহিম। নতুন করে স্বাধীন হওয়া বাংলাদেশের ২০ সন্তান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাঈদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পুলিশের ঘাতক বুলেট উপেক্ষা করে বীর দর্পে যিনি দাঁড়িয়েছিলেন একাই। নিরস্ত্র এই ২০ সন্তানকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে শাসক গোষ্ঠীর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জাতির সেই ২০ সন্তানের প্রতি শ্রদ্ধা জানাতে রংপুর যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবুনপুর গ্রামে আবু সাঈদের পরিবারের সাথে সাক্ষাৎ ও কবর জিয়ারত করবেন তিনি। পরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে যেখানে আবু সাঈদকে গুলি করা হয় সেই স্থানে যাবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। এমন খবরে আবেগে আপ্লুত আবু সাঈদের পরিবার। বিচার চান আবু সাঈদ হত্যার। সুষ্ঠু তদন্তের মাধ্যমে যে আবু সাঈদের যে হত্যাকারী দৃষ্টান্তমূলক বিচার, তার ফাঁসি চাই আর কি। তাদের বিচার মানে ফাঁসি চাই, আর যেন ওই যে রোকেয়া ভার্সিটিতে ওনার যেন স্মৃতি থাকে। মারছে অন্যায়ভাবে, তার জানি ফাঁসি হয়। আর ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ হিসাবে এটা হয়েছে, তাদেরও আমরা ফাঁসি চাই। নতুন সরকারের কাছে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরার পাশাপাশি দেশে যেন আর কোনো বৈষম্য না থাকে সেই দাবি স্থানীয়দের। আমি তার ছোট বোন হিসাবে প্রথম চাওয়া হইতেছে তাকে জানি প্রথম বীরের সম্মান হিসেবে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়া হয়। বাংলাদেশের যত ভার্সিটি আছে, বিশ্ববিদ্যালয় আছে, সব বিশ্ববিদ্যালয়ে আমার ভাইয়ের নামে জানি একটা ক্যাম্পাস থাকে। একটা সরকারি গ্রন্থাগারও করা যায়। এখানকার যারা ছেলে আছে, গরিব ছেলে মেয়েরা, তারা গ্রন্থাগারে গিয়ে ফ্রিতে পড়াশোনা করতে পারবে, বই নিতে পারবে। যে সময়টুকু থাকবেন বাংলাদেশকে একটি বৈষম্যহীন, একটি দুর্নীতিহীন, একটি শান্তিময় বাংলাদেশে পরিণত করবে। গত ১৬ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের স্বজনদের সমবেদনা জানাতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখান থেকে যুক্ত হচ্ছে আমাদের সাথে বাদশাহ ওসমানের রিপোর্ট। চলে যাচ্ছি আমরা সেখানে। মিলা আপনি দেখতেই পাচ্ছেন যে আমরা কিন্তু সমাধিস্থলে এসেছি আবু সাঈদের। আপনি জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেগম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ছিল আবু সাঈদ। সে গুলিতে নিহত হওয়ার পরেই কিন্তু রংপুর সহ সারা দেশ উত্তপ্ত হয়। এখন কিন্তু আপনি একটু আগে যেটা বলেছি যে সারা দেশ ২৪ আবার নতুন করে স্বাধীন হয়েছে ছাত্রদের হাতেই। আপনি দেখতে পাচ্ছেন এখানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে কিন্তু বিভিন্ন ধরনের গোয়েন্দা সংস্থার লোকজন কিন্তু ঘিরে রেখেছে এই আবু সাঈদের বাবুনপাড়ার সে গ্রামের বাড়িটি। আমরা সমাধিস্থলে এসেছি, এখানে আমরা তার বাবা মা
তার ভাই বোন যারা রয়েছে তাদের সাথে যেন আমরা কথা বলে জেনেছি, তারা যদিও ব্যথিত, তারা এখনও কান্না করছেন। কিন্তু আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি এখানে শুভেচ্ছা বিনিময় করার জন্য যদিও আসছেন, এখানে উনি সহানুভূতি জানাতে এখানে আসছেন। উনি 10:30 আমরা যেটা জানতে পেরেছি যে মেরিন একাডেমিতে হেলিকপ্টার থেকে নেমে উনি কিন্তু এখানে কবর জিয়ারত করে পরিবারের সাথে সাক্ষাৎ করে কিন্তু আবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যেখানে নিহত হয়েছে আবু সাইদ সেখানে তিনি যাবেন। তারপরে তিনি কিন্তু মেডিকেলে যাবেন, সেখান থেকে উনি ঢাকায় ব্যাক করবেন। আমরা আরও একটি বিষয় জেনেছি যে এখানে 2 সমন্বয়কারী এখানে যারা ছিলেন তারাও কিন্তু এখানে আসছেন। এখানে আসিফ মাহমুদ ভুঁইয়া সহ তারা সমন্বয়কারী যারা এখানে নেতৃত্ব দিয়ে আজকে নতুন বাংলাদেশ গড়েছেন তাদের নেতৃত্বে তারা এখানে আসছেন। আর একটি বিষয় বলে রেখে দেখতেই পাচ্ছেন যে এলাকাটাকে সুন্দর করে সাজাতে কিন্তু গত কয়েকদিন থেকে এখানে প্রশাসনের লোকজন তারা কাজ করছেন। তারা যেটি বলছেন যে আবু সাইদের যে নিহতের যে ক্ষতিপূরণ সেটা কেউ দিতে পারবে না, কিন্তু আবু সাইদের কারণে নতুন বাংলাদেশ যে গড়েছে, নতুন বাংলাদেশটা পেয়েছে, সেটার ধরে রাখতে কিন্তু এখানে অনেক ছাত্র এসেছে। আমরা সব মিলে কিন্তু এখানে দেখেছি যে আজকে তারা যে সমাধিস্থল ঘিরে যে আমরা যে নতুন একটি উদ্দীপনা দেখেছি মানুষের মুখে, যেটা দেখেছি যে আবু সাইদ যে এই দেশকে নতুন করে সাজাতে পারে তার উদাহরণ কিন্তু আপনার এই সমাধিস্থল। এখানে বিভিন্ন ধরনের মিডিয়া কর্মী থেকে শুরু করে ঢাকা থেকে যারা এখানে আছেন, সেনাবাহিনীর এখানে তত্ত্বাবধানে যে বিভিন্ন গোয়েন্দা সংস্থা তারা যেটা বারবার বলছেন যে আজকে যেহেতু তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এসে এখানে তার কবর জিয়ারত করবেন, পরিবারের সাথে সাক্ষাৎ করবেন। এখানে একটি উনি রংপুরে কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একটা মত বিনিময় করবেন, আমরা এমনটি জেনেছি। সব মিলিয়ে কিন্তু আবু সাইদকে ঘিরে যে আমাদের নতুন উদ্দীপনা, যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই ঘিরে রেখে তার পরিবার বলছেন যারা আবু সাইদকে খুন করেছে, যারা খুনি রয়েছে তাদের বিচারের দাবি করেছেন তার পরিবারের লোকজন থেকে শুরু করে তার যে সহপাঠীরা ছিল বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে নানা প্রতিষ্ঠানের যে ছাত্রছাত্রীরা তারা কিন্তু একই দাবি করেছেন। বাচ্চা, আপনাকে ধন্যবাদ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানান তিনি। পোস্টে নরেন্দ্র মোদী বলেন, নতুন দায়িত্ব গ্রহণের জন্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি শুভেচ্ছা রইল। বাংলাদেশ দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আমরা আশা করি। পাশাপাশি হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিতেরও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এদিকে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। গণতন্ত্রকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার বিষয়ে আশা প্রকাশ করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বৃহস্পতিবার সাংবাদিকদের এই কথা বলেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, দেশের মুক্তি ও শান্তি ছাত্র জনতার শক্তিতে অর্জিত হয়েছে, তাই নতুন প্রজন্মকে ঠান্ডা মাথায় এগিয়ে চলার আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার নরসিংদীর পলাশে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় ডক্টর মঈন খান বলেন, নিয়ম নীতি ও শৃঙ্খলার মধ্যে বাংলাদেশ পরিচালিত হবে, এখানে কারো অন্যায় আবদারের সুযোগ থাকবে না। এ সময় তিনি অবিলম্বে দেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন। অবিলম্বে দেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে বাংলাদেশের 12 কোটি ভোটারের ভোটে জনগণের সত্যিকার প্রতিনিধি নির্বাচিত হয়ে জাতীয় সংসদ গঠন করে সরকার গঠন করে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে। সরকার শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি এবার বাজারে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে কাজ করছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, পাইকারি বাজারের সাথে খুচরা বাজারের দামের তারতম্য ঠিক করতেই কাজ করছেন। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ক্রেতা বিক্রেতা উভয়ই। এই সময়ে তারা জানান, সিন্ডিকেট প্রথা ভেঙে দিলে স্বস্তি ফিরবে বাজারে। এছাড়া বাজার ও সড়কে চাঁদাবাজি বন্ধের আহ্বানও জানান তারা। শিক্ষার্থীদের আন্দোলন দমনে পুলিশের ভূমিকা শুরু থেকেই ছিল প্রশ্নবিদ্ধ। ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি, মারধর সহ চাঞ্চল্যকর কয়েকটি ঘটনায় জনরোষের আগুনে পুড়ে অঙ্গার হয় দেশের বিভিন্ন থানা। গত 5ই আগস্টের পর তাই বন্ধ অধিকাংশ থানার কার্যক্রম। প্রাণভয়ে এখনও অনেক থানায় ফেরেনি পুলিশ। নিরাপত্তাহীনতায় আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। সাভার থেকে জহিরুল ইসলাম খান লিটন ও ফরিদপুর থেকে এসান রানার রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাই উপজেলা এখন অরক্ষিত এক জনপদ। সেনাবাহিনীর গাড়ি নিয়মিত টহল দিলেও বন্ধ থানার কার্যক্রম। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিভিন্ন থানায় নিরাপত্তার দায়িত্বে থাকলেও পাড়া মহল্লায় আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। মানুষ ভীত সন্ত্রস্ত,
কোনো ধরনের নিরাপত্তা নেই, নিরাপত্তাহীনতায় ভুগছে, রাতে ঘুমোতে পারছে না। তো এই মুহূর্তে খুব যত দ্রুত সম্ভব পুলিশকে তার থানায় ফিরে আসতে হবে। থানায় তারা মনে কোনো কাজ মামলা মোকদ্দমা চুরি বাটপারি যে হইতাছে ইয়া করতেছে, এটা তো মানুষের আতঙ্ক আছে না, আর না পুলিশ থাকলে তো কোনো আতঙ্ক থাকে না। আমরা তো বাড়িয়ে যে আমু এই সব ক্ষমতা আমু নাই, কিলাস গুলি খাই এই ডরে। তারা যাই করুক না কেন, পুলিশ ভাইদের দরকার আছে। হ্যাঁ, পুলিশ ভাইদের দরকার আছে। আমরা যতই শত্রু ভাবি, যতই ভাবি, তাদের ছাড়া আসলে বাংলাদেশ চলবে। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের পর উত্তেজিত জনতা ঢাকার অদূরে সাভার, আশুলিয়া ও ধামরাই থানা পুড়িয়ে দেয়। কঙ্কালসার এই থানাগুলোতে পুলিশ সদস্যরা এখনও যোগ না দেয়ায় নিরাপত্তার দায়িত্বে রয়েছেন আনসার সদস্য। জনগণের জানমালের নিরাপত্তা দেয়া সহ স্থানীয়দের সহযোগিতা করছেন তারা। আমরা জনগণের পাশে আছি, যেমন রেল স্টেশন, বিভিন্ন বন্দর নগরে আমরা ট্রাফিকে সাহায্য করে থাকি। এখন পাশাপাশি ছাত্রদের পাশে ট্রাফিকে সাহায্য করছে, এবং এখানে যত মালামাল হারায় গেছে সেগুলো আস্তে আস্তে সেগুলো আমরা এন্ট্রি করে লিপিবদ্ধ করে জমা রাখছি। অন্যদিকে ফরিদপুর জেলার সদরপুর, মধুখালী ও কোতোয়ালি থানায় বিক্ষোভকারীরা ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। সেখানে সকলের সহযোগিতায় পুনরায় কার্যক্রম শুরু করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। আমরা সবার সহযোগিতা কামনা করি যে এই শহরের এই জেলার আইন শৃঙ্খলা রক্ষার জন্য, আমরা আমাদের কাজে ফিরে আসার জন্য আমরা তাদের সহযোগিতা কামনা করি। চলমান অস্থিরতা শেষে শীঘ্রই স্বাভাবিক হবে দেশ, এমনটাই প্রত্যাশা সকলের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। গাজীপুরের শ্রীপুরে শান্তি শৃঙ্খলা ও ধর্মীয় সম্প্রীতি বজায়ের আহ্বানে শান্তি সমাবেশ ও শান্তি মিছিল করেছে যুবদলের নেতাকর্মীরা। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজারের এলাকায় অনুষ্ঠিত শান্তি মিছিলের নেতৃত্ব দেন যুবদল নেতা রাসেল আহমেদ নীল। শান্তি মিছিলটি মহাসড়কের জৈনাবাজার থেকে বের হয়ে মহাসড়কের নাসির গ্লাস মোড় থেকে ঘুরে আবার জৈনাবাজারে এসে শেষ হয়। পরে যুবদল নেতা রাসেল আহমেদ নীল সহ শান্তি সমাবেশ বক্তব্য রাখেন বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা। যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা দেশে নৈরাজ্য চালিয়ে বিএনপি জামায়াতের উপর দোষ চাপাচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর। ফটিকছড়ি সহ দেশের চলমান পরিস্থিতি নিয়ে আয়োজিত বিএনপির সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা বদিউল আলম তালুকদার, মোবারক হোসেন কাঞ্চন, নাজিম উদ্দিন শাহিন, আবু তাহের সিদ্দিকী, আবুল কালাম আজাদ সহ অনেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা হয়েছে। চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলনের কক্ষে জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে এই সভা হয়। এতে অংশ নেয় চট্টগ্রামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সমন্বয়ক পুষ্পিতা, রিদওয়ানুল হক, জুবায়ের আলম সহ অনেকে। শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর অস্থিরতা ও নাগরিক নিরাপত্তা কাটিয়ে শান্তিপূর্ণ সহাবস্থানে নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়নে বিএনপির শৃঙ্খলা ও নিরাপত্তা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার পূর্বাচল সমু মার্কেটে এই নিরাপত্তা সভায় ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাশির উদ্দিন বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহসভাপতি নূর উন নবী ভুইয়া, অ্যাডভোকেট আলম হোসেন, নারায়ণগঞ্জ জেলা তাঁতি দলের সভাপতি ও রূপগঞ্জ উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শুকুর মাহমুদ সহ অনেকে। রোদ বৃষ্টি উপেক্ষা করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনা বাস স্ট্যান্ড বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা যানজট নিরসনে কাজ করছেন। বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের শুরু থেকেই চান্দিনা ছাত্রদের মাঝে পানি ও খাবার বিতরণ করেছে চান্দিনার সামাজিক সংগঠন খোরশেদ পরিষদ এর সভাপতি গোলাম রাব্বানী শিহান। তিনি বলেন, ছাত্রদের পাশে থেকে তাদের সংগঠনের কার্যক্রম এগিয়ে নেবে এবং একটি সুরক্ষিত ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারা কাজ চালিয়ে যাবে। এ সময় ছাত্রদেরকে সহযোগিতা করার জন্য তিনি দেশবাসীকে এগিয়ে আসারও কথা বলেছেন।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাটমরিচাই গ্রামে পূর্ব শত্রুতার জেরে চলাচলের রাস্তা কেটে দেওয়া হয়েছে। ভুক্তভোগীদের মুক্তার হোসেন জানান, পূর্ব শত্রুতার জেরে রাস্তা কেটে দেওয়ার ভোগান্তি নিয়ে চলাচল করতে হচ্ছে 9 পরিবারের সদস্যদের। দীর্ঘদিন যাবৎ তারা এই রাস্তা দিয়ে চলাচল করলেও হঠাৎ করেই প্রতিবেশী আনিসা সহ তার লোকজন রাস্তাটি কেটে ফেলে। ফলে যাতায়াতের রাস্তা না থাকায় বাড়ি থেকে বের হতে পারছেন না তারা। এই রাস্তায় ইতিপূর্বে এসিলেন স্যার এবং বিহার ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় এসে করে দিয়ে গেছে। পরবর্তীতে এই যে এই গন্ডগোলের মধ্যে এসে সুযোগ পেয়েছে কেটে ফেলে দিচ্ছে আজকেই। কতগুলো জমিওয়ালা আছে এবং বাড়িওয়ালা আছে, সমস্ত জমিওয়ালা এবং বাড়িওয়ালা। তাহলে জমি আছে প্রায় 50-60 জনের, বাড়িওয়ালা আছে 10-15 জনের। সেদিক দিয়ে এই দিক দিয়ে যাতায়াত করে, কৃষি ফসল ক্ষেত খামার কেটে নিয়ে আসে এবং যায়। চট্টগ্রাম 9 নং সংসদ সদস্য আসনের বিভিন্ন এলাকায় চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক আহ্বায়ক ডক্টর শাহাদাত হোসেনের নির্দেশনা মতে অভিযোগ কেন্দ্র খোলা হয়েছে। গতকাল নগরীর চকবাজার বাকলিয়া এলাকায় এসব অভিযোগ কেন্দ্র বসানো হয়েছে। নগরীর বিভিন্ন এলাকায় মন্দির, মসজিদ, গির্জা এবং প্যাগোডায় যাতে সন্ত্রাসীরা হামলা চালাতে না পারে সেজন্য চট্টগ্রামের জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেছে বিএনপির সাবেক আহ্বায়ক ডক্টর শাহাদাত হোসেন ও যুবদল ছাত্রদলের নেতাকর্মীরা। এরপর তিনি চকবাজার থানা পরিদর্শন করেন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে জনসাধারণ নিরাপত্তার বিষয়ে আলোচনা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন নগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহ, চকবাজার থানা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ সেলিম, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। শেষ করব এশিয়া নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে মন্ত্রণালয় বন্টন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সামলাবেন 27 মন্ত্রণালয়। দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণই প্রধান চ্যালেঞ্জ, বললেন বন ও পরিবেশ উপদেষ্টা। এখনই বলা সম্ভব নয় সরকারের মেয়াদ। আজ রংপুর যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, সাক্ষাৎ করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদের পরিবারের সাথে। এবং অন্তর্বর্তী সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী, সার্বিক সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।